গণ্ডগোল। অন্য থিয়েটারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা যখন করতে পারছি না নাট্য স্বপ্নকল্প, তখনই স্থির করেছি অন্যভাবে উদযাপন করব বর্ষ শেষ এবং বরণ করব আমরা নতুন বছরকে। সেই অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানগুলো সাজিয়েছি। প্রথমে বিতর্ক সভা। চারপাশে শোনা যায় যে আজকাল হাসির নাটক হচ্ছে না, সেই ভেবেই আমরা বিতর্কের প্রস্তাবটি ঠিক করেছি। সঞ্চালনা করবেন অশোক মুখোপাধ্যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কারা আছেন। অশোক মুখোপাধ্যায় তার প্রারম্ভিক ভাষণে নিশ্চয়ই বলবেন গুছিয়ে সব কথা। আমি অন্য থিয়েটারের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা প্রীতি জানাচ্ছি এবং আগামী বছরের জন্য রইল আমাদের আগাম শুভেচ্ছা। তো সেই অন্য থিয়েটারের পক্ষ থেকে আর কিছু বলার নেই, আমিও বিদায় নিচ্ছি। নমস্কার। বছরের শেষ সকালের শুভেচ্ছা গ্রহণ করবেন। বিতর্ক সভার সঞ্চালনার দায়িত্ব আমার উপরে পড়েছে। সে প্রসঙ্গে আসার আগে একটা দুটো কথা খালি। আপনারা সবাই জানেন যে বছরের শেষ রাতটা ছিল অন্য থিয়েটারের হাতে, কারণ ওস্তাদের মাঠ তো শেষ রাতেই হবে। সারা বছর সবাই যে যার করার পরে, মেলা টেলা সব শেষ হওয়ার পরে শেষ রাত্রিটার দায়িত্ব ছিল অন্য থিয়েটার ওটা তুমুলভাবে উদযাপন করবেন এবং গোটা থিয়েটার তাতে আন্দোলিত হবে, এই ঐতিহ্য ছিল। তাতে আমিও কয়েকবার নানা ভূমিকায় অংশ নিতে পেরেছি। যদিও খুব বিচিত্র একটি পারিবারিক কারণে আমি 31শে ডিসেম্বর সন্ধেবেলাটা খুব একটা বাইরে থাকতে পারি না, কিন্তু তবুও অংশ নিতে পেরেছি। এবারে ওরা শেষ দিনটা, মানে পুরো দিনটা দখল নিলেন। রাত্রিটা নানা কারণে হচ্ছে না, সেটা বিভারবাবু বলেছেন বা ওরা বলবেন, কিন্তু দিনটা ওদের সকাল থেকে রাত পর্যন্ত, ওটা ছিল সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত, এবার হলো সকাল প্রায় 10টা থেকে রাত 10টা পর্যন্ত। শেষ দিনটা অন্য থিয়েটারের সঙ্গে সঙ্গে আমরাও সবাই, বাংলা থিয়েটারের সব কর্মীরা, ভক্তরা এই দিনটা উদযাপন করব এখন থেকে পরম আনন্দে। আশা করি এই নতুন ঐতিহ্যই হয়তো চলবে, আবার পাল্টেও যেতে পারে। আর এই যে আজকের যে বিষয়, এখানে আমাকে সঞ্চালক করা হয়েছে সম্ভবত আমার মুখ বন্ধ রাখতে, যাতে আমি কথাবার্তা বলতে না পারি। ভালোই হয়েছে, সারা জীবন এত কথা বলেছি যে একটা সকাল অন্যদের কথা শোনা আমার পক্ষে খুব দরকার, স্বাস্থ্যকর। খালি আমি আশা করব যে আলোচনাটা হাসির নাটক সম্পর্কে যে আলোচনাটা হবে সেটা, তার মধ্যে মজা, পারস্পরিক খোঁচা এবং নানা রকমভাবে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা সবই থাকবে। রংদার হবে আলোচনা, কারণ যারা পক্ষে বিপক্ষে আছেন তারা সবাই থিয়েটারের সব বিশিষ্ট মানুষ, তাদের ভাবনা চিন্তা শোনার জন্য আমরা অপেক্ষাও করছি। বিষয়টা একটু আপনাদের পরিষ্কার করে বলে দিই। তবে হ্যাঁ, সেখানে কোনো ব্যক্তিগত আক্রমণ বা এমন কিছু না ঘটে যে সীমা ছাড়াবার মতো কিছু হয়, আমি সেটাও সম্পর্কেও নিশ্চিন্ত, কারণ যারা বলবেন তারা সবাই প্রভূত অভিজ্ঞতার ধারক। আচ্ছা, পক্ষে আছেন, হ্যাঁ আগে থেকে তো কিছু কথা বলে রাখতে হবে। পক্ষে আছেন মেঘনাদ ভট্টাচার্য, তীর্থঙ্কর চন্দ্র এবং দেবাশিস রায়, তারা আমাদের ডান দিকে আছেন। কিসের পক্ষে সেটা বলছি একটু পরে। আর এই প্রস্তাবের বিপক্ষে বলবেন চন্দন সেন, সৌমিত্র বসু এবং দেবেশ চট্টোপাধ্যায়। আর প্রস্তাবটা হচ্ছে বাংলা থিয়েটারে হাসির নাটকের এন্তেকাল ঘটেছে, মানে হাসির নাটক আর নেই, হাসির নাটক মৃত। এন্তেকাল মানে তার পরিণাম, তার শেষ ঘনিয়ে গেছে। এইটা সপক্ষে যারা মনে করেন যে বাংলা থিয়েটারে সত্যিই হাসির নাটকের দুর্দিন বা তার মৃত্যুকাল হাজির হয়েছে, এইটার পক্ষে বলবেন মেঘনাদ, তীর্থঙ্কর এবং দেবাশিস। অর্থাৎ হাসির নাটক আর নেই, কিন্তু হাসির নাটক আছে, জোরের সঙ্গেই আছে, চমৎকারভাবেই আছে, এটা যারা বলবেন তারা হচ্ছেন চন্দন, সৌমিত্র, দেবেশ। হাসির নাটকের এন্তেকাল ঘটেছে এর পক্ষে প্রথম বক্তা মেঘনাদ ভট্টাচার্য, তাকে আমি অনুরোধ জানাচ্ছি তার আলোচনা শুরু করার জন্য। সকালবেলা সকলকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। বিতর্ক সবার একটা মুশকিল আছে, বিতর্ক সবাই কে পক্ষে কে বিপক্ষে সংগঠকরা ঠিক করে দেন। অনেক সময় বিপরীত মতেই মত দিতে হয়, কথা বলতে হয়। হ্যাঁ,
তাতে অনেক সময় সেটাই তার মত বলে ধরে নেওয়া হয়, এবং সেরকম একটা অভিজ্ঞতা আমাদের পেশাদার রঙ্গালয় এবং গ্রুপ থিয়েটারের আলোচনায় আমাদের হয়েছিল। সে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমাদের সকলের মাথায় আছে। তাই প্রথমে আমি বিপক্ষের আমার সব ভালোবাসার বন্ধুদের আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি, এবং পক্ষের তো জানাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে প্রস্তাবের পক্ষে বলছি আমি, তার একটা কারণ তো আমার কাছে যথেষ্ট রয়েছে, তাই বলছি। সেটা হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে মানুষের গাছের ওপর যদি সূর্যের আলো না পড়ে গাছের বার ভালো হয় না, তেমনি মানুষের মনে যদি আমোদ না থাকলে মনেরও বার হয় না। তেমনি ব্রেক সাহেব বলেছিলেন যে নাটকে হাসি নেই সে নাটকই হাস্যকর। অর্থাৎ জীবনে হাসির ভূমিকা এবং হাসির প্রয়োজনীয়তাটা আমরা সকলেই মেনে নিই, প্রত্যেকেই আমাদের জীবন চর্চায় মেনে নিই, এবং এই মেনে নেওয়াটা আমাদের থিয়েটারে প্রথম থেকেই মেনে নেওয়া হয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের হাসির নাটক দুরকমভাবে হয়েছে। একটা খুব প্রাণ খোলা হাসির নাটক, মানে যেখানে সমাজ সচেতনতা, জ্ঞান দেওয়ার সব কিছু নেই। আর একটা আছে ব্যঙ্গ, বাঁকা টিপ্পনি, তার মধ্যেও প্রচুর হাসির রসত্ব থেকেই যায়। তারপরে খুব গোড়ার দিকে যদি আমরা কুলীন কুলো সর্বস্ব, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এইসব নাটকগুলো দেখি প্রহসনের এই সব ব্যঙ্গের মধ্যে যে মজা ছিল তা দিয়ে সমাজ চিত্র, সমাজকে শোধন করার যে ব্যাপার এবং তার সমালোচনা যেমন হয়েছে, তেমন মানুষ সেই নাটকগুলোকে খুব গ্রহণ করেছে, হেসেছে, এবং তা দীর্ঘকালীন সেসব নাটক অভিনীত হয়েছে। পরের দিকে আপনারা দেখবেন অমৃতলাল বসু, তিনি প্রাণখোলা হাসির নাটক আমাদের কাছে ব্যাপিকা বিদায়, খাসদখল এসব দিয়েছেন। পরবর্তী সময় সেই পথে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার হঠাৎ নবাব, অলীক বাবু ইত্যাদি নাটকে, হিতে বিপরীত, মলিয়ারের ভামা অনুবাদ বা রূপান্তরে সেই মলিয়ারের মতোই কতগুলো প্রভাব তার মধ্যে এলো, সেগুলো নির্মল হাসির নাটক, উদ্ভট কাণ্ড কারখানা, চরিত্রের যে সমস্ত উদ্ভট আচার আচরণ, সমাজের কিছু অসঙ্গতি, সব কিছু মিলিয়ে একটা পরিবেশ, হাসির পরিবেশ তৈরি হতো। তারপরে রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, রবীন্দ্রনাথের হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, এগুলো তো আপনারা সকলেই জানেন। তার শেষ রক্ষা, চিরকুমার সভা, এর মধ্যে যে আভিজাত্য ছিল, যে হাসির একটা প্রবাহ ছিল হাসির নাটকের, সেই প্রবাহটাকে আমাদের মাথায় রাখা উচিত ছিল বাংলা থিয়েটারে। আমরা নতুন ধারা থিয়েটারে যে প্রথমে সেটা হয়নি তা তো নয়, কারণ আপনারা যদি উৎপল দত্তের বিভিন্ন নাটক দেখে থাকেন তাহলে দেখবেন যে উৎপল দত্ত তার রাজনৈতিক বক্তব্য বলার সময়ও হাস্যরসকে দূরে সরিয়ে রাখেননি, বরঞ্চ শোষক এবং প্রাতিষ্ঠানিক মানুষজনকে, প্রশাসনের মানুষজনকে তিনি যেভাবে চিত্রিত করেছেন, খুবই মজার আদলে চিত্রিত করেছেন। এবার তার তো রাতের অতিথি কিংবা ছায়ানট, এইসব নাটকগুলো, কিংবা এবার রাজার পাড়াতে যে অভিনয় যারা করেন তারা তো জেনেছেন যে এর মধ্যে হাস্যরসটা কতটা রয়েছে, কী ধরনের উনি সে হাস্যরস তার প্রযোজনার মধ্যে, তার নাটকের মধ্যে এনেছিলেন। এবং সত্যিকারের যে প্রাণখোলা হাসি, নির্মল হাসির যে নাটক, যেটা দর্শক খুব পছন্দ করে, অর্থাৎ ব্যঙ্গের টিপ্পণীও নেই, আমি কেবল হাসতে আসবো, আমার হাসার দরকার, সেই নাটকের চর্চা কিন্তু বাদল সরকার বাংলা থিয়েটারে প্রথম এনেছিলেন তার কবি কাহিনী, সলিউশন এক্স, বড় পিসিমা, রামশ্যাম যদু, এর মধ্যে দিয়ে যেন মনে হয় যে মৃত্যুর মুখে দাঁড়িয়েও লোকে হাসতে পারে, ট্র্যাজেডির মধ্যেও মানুষ হাসতে পারে। অসম্ভব ভালো সংলাপ এবং অমোঘ তার প্রয়োগ, এই সব বাদল সরকারের নাটক থেকে আমরা পেয়েছি। আর আছেন মনোজ মিত্র, হাসি দিয়ে তিনি জীবনকে ছুঁয়েছেন,
জীবনের যন্ত্রণা ছুঁয়েছেন। তার বহু নাটক মানুষের অসঙ্গতি, বিমূঢ়তা, কখনো বাইরে থেকে দেখলে যে তাকে ভীষণ কৌতুককর লাগে, এসব মনোজদার নাটকে আমরা দেখেছি। অর্থাৎ প্রভাবটা প্রথম দিকে শুকিয়ে যায়নি, শুকলো তার পরে আস্তে আস্তে, এমনভাবে শুকলো যে কমেডি নাটক করাটাই কিরকম একটা অপরাধের মতো মনে হলো। হাসির নাটকের ইন্তেকাল ঘটেছে এটা যারা মনে করেন না, তাদের মধ্যে প্রথম কে বলবেন? সৌমিত্র বলবেন। মেঘনাথদা একটু বেশি বলেছেন, আমি একটু কম বলবো, এবং সেই মিনিটখানেক কম সময়টা আপনারা 1 মিনিট নীরবতা পালন করবেন। নীরবতা পালন করবেন মেঘনাথ ভট্টাচার্য, তীর্থঙ্কর চন্দ এবং দেবাশিস রায়ের জন্য। কেন এই কথাটা বলছি তার জন্যে, সেটা বোঝাবার জন্য একটা গল্প বলি, দুটো ঘটনার কথা বলি, গল্প নয়। বাদল সরকারের সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম একটা দরকারে, তখন তার অল্প পরেই মারা যান, একেবারেই শেষ বয়সে। তো অনেক গপ্পগাছা হলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি যে এক সময় এই সমস্ত অসাধারণ কমেডি লিখেছেন, বল্লভপুরের রূপকথা, কবি কাহিনী, রামশ্যাম যদু, ওই রকম কমেডি আপনারা লিখতে ইচ্ছে করে না? তো বাদলবাবু বললেন যে আসলে কি হয়েছে জানেন তো, বুড়ো হলে না মানুষের হিউমারের বোধটা নষ্ট হয়ে যায়, আমি আর ওই রকম করে লিখতে পারবো না। আর একটা মন্তব্য বলি, এটা 12 সালের ঘটনা। বহুরূপীর জন্মদিনে 1 মেতে লাইন পড়েছে প্রেক্ষাগৃহে ঢোকবার জন্য। তো একজন খুব নামকরা নাট্য সমালোচক, ছবির সমালোচক, তিনি আমাকে দূর থেকে ডাকলেন, এই যে ও মশাই শুনুন 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 শুনুন। গেলাম, বললেন আচ্ছা কী করছেন কি আপনারা, এইরকম সব লোপ্পা লোপ্পা বল পাচ্ছেন, আপনারা কিছু করতে পারছেন না, ভালো কমেডি স্যাটায়ার লিখতে পারছেন না, উৎপলদা থাকলে কী কাণ্ড করতেন, আমি তো ভেবে অবাক হয়ে যাই। তীর্থঙ্কর চন্দ, মেঘনাথ ভট্টাচার্য, দেবাশিস রায়, বয়সের 3 জন অগ্রগণ্য লেখক, নাট্যলেখক, নাট্য নির্দেশক। মেঘনাথদা তার নাটককারকে দিয়ে নাটক লিখিয়েও নেন, এটাও আমরা সকলে জানি। তারা কেউ হাসির নাটকের ইন্তেকাল হচ্ছে এর পক্ষে কথা বলছেন, হাসির নাটক লিখতে পাচ্ছেন না। এই শোকে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। আসলে গন্ডগোলটা অন্য জায়গায়। গন্ডগোলটা হচ্ছে এরা, মানে যারা বলছেন এই প্রস্তাবের পক্ষে, যারা বলছেন, তারা নাটক বলতে একটা ধরনের নাটককে ঠিক করে নিয়েছে, এবং তাদের কাছে ওই কুয়োর ব্যাঙের মতন ওই কুয়োর ভেতরের যে নাটকটুকু, সেই নাটকটুকুই সব। তার বাইরে একটা অন্য বড় থিয়েটারের জায়গা রয়েছে। নাটকটা কেবলমাত্র একাডেমি অফ ফাইন আর্টসের ঠান্ডা ঘরে, কি গিরিশ মঞ্চের ঠান্ডা ঘরে, কি মধুসূদন মঞ্চের ঠান্ডা ঘরে হবার বস্তু নয়। তার বাইরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র নাটকের অভিনয় হয়। আমার পরম সৌভাগ্য, আমি জীবনের অনেকটা পর্ব পার হয়ে এসে এই বুড়ো বয়সে সেই ধরনের নাট্য চর্চার সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার ফলে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমি আর একাডেমি অফ ফাইন আর্টস ভাড়া নিয়ে নাটক করতে আসি না। আমার নাটকের অভিনয় হয় যে কোনো একটা খোলা চত্বরে, সেই সূত্রে, আমি আত্মবিজ্ঞাপন করছি না, কিন্তু সেই সূত্রে যারা নাটক করাবেন আমাদের দিয়ে, তাদের মধ্যে ধরা যাক 80% উদ্যোক্তা আমাকে জিজ্ঞেস করেন যে দাদা হাসির নাটক হবে তো? আমি তাদের বলি যে হ্যাঁ, হাসির নাটকই হবে। এই হাসির নাটকটি কীরকম হাসির নাটক হবে? আমি আপনাদের একটা দুটো গল্প বলতে পারি। যেমন ধরুন, একটা কলেজে আমরা নাটক করতে গেছি, তো প্রিন্সিপাল বললেন যে এই কোনো রাজনৈতিক ব্যাপার ট্যাপার নেই তো, বুঝতেই তো পাচ্ছেন এখানে সব ছাত্র সংগঠনের লোকজনেরা সব রয়েছে। বললাম না 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 না, কিচ্ছু না কিচ্ছু না, তখন তো নাটকটা পার করে দিতে হবে। তা নাটকটা হয়ে যাওয়ার পর তিনি আর আমি মুখোমুখি। তিনি আমাকে বললেন, আপনি যেরকম বলেছিলেন নাটকটা কিন্তু রাজনীতি বাদ দিয়ে নাটক নয়। আমি বললাম, আপনার ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা সেটা বুঝেছে? বলে না, সেটা বুঝতে পারেনি। কাজেই তলায় তলায় নানান রকমের খেলা দিয়ে ওই রকম নাটক পৌঁছে দেওয়া যায়। আসলে যেটা মুশকিল হচ্ছে যে এই একাডেমি অফ ফাইন আর্টসকে যদি আমি একটা প্রায় প্রতীক হিসেবে ধরি,
তাহলে সেই একাডেমি অফ ফাইন আর্টসে কিছু মানুষজন আসেন, তারা খুব তোম্বা মুখ করে অনেক টাকা খরচা করে দেখতে আসেন, এবং প্রতি মুহূর্তে তাদের মনে হতে থাকে যে আমি 200 টাকা দিয়ে টিকিট কেটেছি, 300 টাকা দিয়ে টিকিট কেটেছি, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে টিকিট কেটেছি, আমার এই পয়সাটা উঠলো তো, মালটা উঠলো তো, মালটা উঠলো তো, এরকম খুব মনে হয়। কিন্তু এই রকমের চিন্তা যাদের নেই, তারা নাটকটা দেখবার জন্যে ওই তোম্বামুখের লোকেরা সবসময় এটা ভাবেন যে না, এর থেকে আমি কি পেলাম। ওই মেঘনাথদা যেরকম বলছিলেন আর কি, মেঘনাথদা অবশ্য গোড়াতেই সারেন্ডার করলেন যে না, আমার যা মত তার উল্টো মত আমাকে বিতর্ক সবাই বলতে হয়। এর ভেতরের মানেটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তার জন্য ওই কলেজের ছাত্র সংসদের ছেলে হওয়ার দরকার হয় না। কিন্তু এই যে তলায় তলায় আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে একটা মজার মধ্যে দিয়ে কতগুলো জরুরি কথা বলা যেতে পারে। মজা মানুষ পছন্দ করে। আমার খুব পরিতাপ হচ্ছিল এইটা ভেবে যে গোটা কত শোনা কথায় বিশ্বাস করে বিভাস চক্রবর্তীর মতো একজন মানুষ, যিনি দাড়িও ফো করেছেন, অসামান্য সব প্রযোজনা, যিনি ব্রেস্টের সোয়াইক করেছেন, আমার কিছুদিন সেই নাটকে অভিনয় করবার একটা সুযোগ ঘটেছিল, ফলে আমি খুব কাছ থেকে দেখেছি যে বিভাস চক্রবর্তী সম্পর্কে আজকালে তার একটা বড় সাক্ষাৎকার বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই মানুষটা নিজেকে নিয়েই নিজে দুর্দান্ত মজা করতে পারেন। সেই মানুষ এইরকম একটা কি শোনা কথা একাডেমি অফ ফাইন আর্টসে তোম্বা দর্শকদের মুখের গোটা কত শোনা কথা ভেবে এটা ভেবে ফেললেন যে এইটা একটা বিতর্কের বিষয় হতে পারে। এই বিশেষ বক্তব্যের পক্ষে যে দ্বিতীয় বক্তা তীর্থঙ্কর, নাকি তীর্থঙ্কর চন্দ্র, উনি এবার বলবেন, তাকে বলবো। তার আগে একটা কথা খালি বলি, আমার আজকে কথা বলা খুব মুশকিল, কারণ কথা বললে আমার কথাটা আবার কোন দিকে চলে যাবে, আমি নিরপেক্ষতা থেকে ভ্রষ্ট হব কি না বুঝতে পারছি না বলে সাবধানে কথা বলছি। তবে একটা গল্প মনে পড়ছে একাডেমিতে হাসির নাটক সম্পর্কে, সেখানে বিভাসবাবু হাজির ছিলেন, আমরা বেরোচ্ছিলাম, সঙ্গে ছিলেন আমাদের নাট্যদীক্ষক অজিতের বন্দ্যোপাধ্যায়। হঠাৎ গোটা তিনেক ছেলে কোত্থেকে এসে একাডেমির গেটের কাছে দৌড়ে অজিতদাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বলে, যারা নাটক করতে, যারা হাসির নাটক, বলুন না হাসির নাটক কোথায়, কী পাবো হাসির নাটক, কোনটা হাসির নাটক। তো অজিতদা খুব মগ্ন হয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের এরা প্রযোজনার অভিনয় দেখো উনি বেরোচ্ছিলেন। তুমি বলে কেন বিরক্ত করছে, হাসি নাটক এই বিসর্জনটা নিয়ে গিয়ে খুব খারাপ করে করো, ধাড়াও সবাই খুব হাসবে, বা রক্ত করবি করো, রক্তকরবীরা খারাপ করলেও হাসে, হ্যামলেট করলেও হাসে, আর বিরক্ত করো না তো যে কোনো নাটক গিয়ে খারাপ করে করলে হাসবে। কিন্তু সেটা হাসির নাটকের, একটা হাস্যকর নাটকের কথা। আশা করি আমাদের আলোচনাটাও আমরা মনে রাখছি যে কোনটা হাসির এবং কোনটা হাস্যকর। নানা রকম হাস্যকর নাটকও তো হাসির নাটক বলে চালু আছে। কিন্তু আমার মুখ বন্ধ, আমি আর কোনো কথাবার্তা বলবো না, বলবো তীর্থঙ্করকে আলোচনা শুরু করতে। সম্মানীয় সঞ্চালক, আমার সহবক্তা, তাদের আমি শুভেচ্ছা জানাই। বিপক্ষে যারা রয়েছেন তাদের প্রতি আমার করুণা, সমবেদনা এসব রইল। প্রথমে যেটা বলা দরকার যে যারা বিপক্ষ দলে বসেছেন তারা প্রথমে ঠিকই করতে পারছিলেন না কে প্রথম বলবেন। মানে আমন্ত্রণপত্র পাওয়ার পরে যদি একটু প্রস্তুতি নিতেন তাহলে হয়তো ওরা আসতেন না, কিন্তু অপ্রস্তুত অবস্থাতেই ওরা চলে এসছেন, সেইটা আমরা ভালো বুঝতে পারছি। আর দ্বিতীয় যেটা হলো যে সৌমিত্র বসু সম্মানীয় মানুষ, অসামান্য একটি গল্প বলেছেন, যেটা উনি কোন দিকে বসেছেন বোধহয় না ভেবেই বলেছেন। তার কারণ হচ্ছে উনি একটি অসাধারণ হাসির নাটক করেছেন, প্রিন্সিপাল ছাড়া কেউ বোঝেননি। এবং এই রকম হাসির নাটক হ্যাঁ হবে না কেন হয়, কিন্তু যারা দেখতে এসেছেন তারা কি বোঝেন। ফলে ওই অধ্যক্ষকে ওইটাই বলার যে এদের ক্ষমা করবেন, এরা জানেন না যে এরা কি বকছেন এই রকম। এইটা খুব প্রমাণের অপেক্ষা রাখে না যে ইদানিং হাসির নাটকের এন্তেকাল হয়েছে। গত 10-15-20 বছর ধরে মঞ্চে খুব সত্যি সত্যি সেইভাবে একটি হাসির নাটক, যে হাসির নাটক আমাদের মাইকেল থেকে মনোজ মিত্র পর্যন্ত আমরা পেয়ে এসেছি, সেই রকম হাসির নাটক বাংলা মঞ্চে উপস্থাপিত হয়েছে কিনা। হ্যাঁ, এইটা যদি বিপক্ষের বন্ধুরা মনে করেন নাটকে কখনো কখনো কোনো স্থূল সংলাপ, কোনো স্থূল অঙ্গভঙ্গি, এইগুলো করাটাই হাসির নাটকের এবং দর্শক হাসিয়া ফাটিয়া পড়িল, এতেই তারা তৃপ্ত, সেই হাসির নাটককে আমরা খুব একটা গুরুত্ব দিতে রাজি নই। তারা হয়তো দিচ্ছেন বলেই নিশ্চয়ই এসেছেন। আর সত্যি সত্যি হাসির নাটকের যে এন্তেকাল হয়ে গেছে এই নিয়ে বিতর্ক লাভ নেই, বরং শুরু করা যাক যে সত্যি সত্যি কেন এই এন্তেকাল হওয়াটাও একেবারে অপরিহার্য হয়ে উঠল। তো আমরা খুঁজে পেতে 3টে রোগ তার নির্ণয় করেছি। এই 3টে রোগের মধ্যে সবটি একটার সঙ্গে আরেকটা সংযুক্ত। কিডনি খারাপ হলে লিভার যায়, লিভার গেলে শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি।
তো এই তিনটি অনিবার্য বিষয়, যেটা বিপক্ষের বন্ধুরা যদি একটু ধরে বেঁধে আসতেন, তারা প্রতিষ্ঠিত নাট্যকার, প্রযোজক, পরিচালক ইত্যাদি ইত্যাদি, এবং গ্রাম্য ফসলে তাদের প্রচুর ঘোরা, এবং হাসির নাটক দেখতে গেলে আমাদের গ্রামে যেতে হবে, এই নিদানটা আমরা পেয়ে আমরা যথেষ্ট উপকৃত বোধ করছি। এখন যেটা আমরা বলতে চাইছি সেটা হলো যে আমাদের ঐতিহ্যটা ছিল ছোট এই হাসির নাটকের, সেইটার একটা প্রধান জায়গা ছিল আলোচনার বিষয়টা খুব মজার মজার মনে হলো, তার গভীরে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে, যেটা অনেকটা ওই হাসির নাটকের মতোই। হাসির নাটক সম্পর্কে ওই হাস্যকর নাটক নয়, এ তো বটেই। বৈদ্যনাথ মুখোপাধ্যায় একবার বলেছিলেন যে হ্যাঁ, হাসির নাটক হয় কিন্তু প্রায়শই এত হাস্যকর হয় সেটা আর দেখতে ইচ্ছে করে না। তো সেই রকম নিয়েই যদি যে কেউ খুশি থাকতে চান, আমাদের তার কিছু বলার নেই। তারা নিশ্চয়ই, তার তিনজন প্রতিনিধিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। শেক্সপিয়ার, মলিয়েরের কথা বাদ দিলাম, ব্রেখট, দারিওফো থেকে সবাই হাসিকে তাদের নাটকের একটা প্রধান উপজীব্য বলে বিষয় বলে মনে করেছেন। তার কারণ নাটকটাকে তারা চেয়েছেন বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, তার একটা প্রধান অস্ত্র হচ্ছে এই হাসি। এবং আমরা জানি চার্লি চ্যাপলিন একটা অসামান্য কথা বলেছিলেন যে নাটক বা ছবি যখন শুরু